নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। রিটায়ারমেন্টের ঠিক পরেই একসাথে হাতে অনেক টাকা এসে উপস্থিত হয়, যার ফলে রিটায়ারি ওই ব্যক্তি কিন্তু চিন্তা করতে পারেন না যে এই টাকা তিনি কোথায় কোথায় বিনিয়োগ করবেন যাতে টাকা বাড়ে এবং কিভাবে এই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলে তিনি ভবিষ্যতে টাকা বাড়াতে পারবেন এবং ভবিষ্যতে তিনি ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করতে পারবেন, টাকা যাতে নষ্ট না হয়। কিন্তু দেখা যায় যে বিভিন্ন ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হন। কেউ হয়তো অ্যাডভাইজার, কেউ হয়তো এজেন্ট, কেউ হয়তো অফিসের সিনিয়র লোক, বা হয়তো বাড়ির ছেলে মেয়েও হতে পারে। ছেলেমেয়েরা এসে হাজির হচ্ছে যে একটা ভালো গাড়ি কিনতে হবে, সুখে স্বাচ্ছন্দ্যে চলতে হবে বাকি জীবনটা। মেয়ের জন্য এখনই ভালো গয়না বানাতে হবে, কারণ এক লপ্তে অনেকটাই টাকা পাওয়া গেছে, বিয়ের গয়না বানাতে হবে। যদি মেয়ের বিয়ে না হয়ে থাকে, যদি দেখা যায় বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে তিনি ভাবেন যে মেয়েকে তো আর তেমন বিয়েতে আমি খরচা করতে পারিনি, মেয়েকে এবার কিছু টাকা দিয়ে দিই। ছেলে যদি চাকরি না করে থাকে তখন ছেলের ব্যবসার জন্য বা অন্য কারণে ছেলেকে যাতে দাঁড় করানো যায় তার জন্য ওই ব্যক্তি ভাবেন। আমার আজকের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় তো ইনভেস্টমেন্ট করা যাচ্ছেই। ব্যাংক একটা বড় জায়গা, কিন্তু ব্যাংকে ইনফ্লেশনটাকে বিট করা যায় না। ভবিষ্যতে কিন্তু টাকার দাম কমে যাওয়ার জন্য তার যে ভ্যালু অফ ইনভেস্টমেন্ট সেটা কিন্তু পরে কমে যেতে পারে, কিন্তু সেখানেও টাকা রাখতে হবে। আবার মিউচুয়াল ফান্ডের হাতছানি রয়েছে, সেখানে অ্যাভারেজ রিটার্ন হয়, সেখানে টাকা বাড়তে পারে, কিন্তু সেটা লং টার্মে। শর্ট টার্মে দেখা যায় অনেক সময় লোকসানও হতে পারে, নেগেটিভ তার রিটার্নও হতে পারে। অতএব এই পাঁচ মিশাল বিভিন্ন জায়গা রয়েছে, এছাড়া রয়েছে এলআইসি করা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট করার আগে হাতে অনেকগুলো টাকা আসার পরে কী কী সমস্যা এসে ওই ব্যক্তির জীবনে উপস্থিত হয় এবং কিভাবে সেই সমস্যাকে মোকাবিলা করা যায়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি আজকে সেটা বলবো। যে ভুলভ্রান্তিগুলো আমি করেছিলাম পরবর্তীকালে দেখেছি যে সেই ভুলগুলো করা সঠিক হয়নি, কারণ আমি জানতাম না। আজকে সেই বিষয়গুলোই আপনাদের কাছে তুলে ধরবো। আমার এই চ্যানেলে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার রাউ স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো আমাকে উৎসাহ দেওয়ার জন্য। শুনতে থাকুন। রিটায়ারমেন্টের ঠিক পরেই মনে কি সমস্যা তৈরি হয়, আশেপাশের লোকজন কি সমস্যা তৈরি করে, এবং কিভাবে সুনির্দিষ্টভাবে বিনিয়োগ করুন যাতে দেখা যাবে যে ভবিষ্যতে তার কার্পাস বাড়তেই থাকবে। রিটায়ারমেন্টের পরে যখন সব টাকা হাতে পাওয়া গেল, প্রথম কাজ হচ্ছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে সব টাকা পার্কিং করা। তাহলে বোঝা যাবে যে কত টাকা জমা হলো, কত টাকা তিনি পেয়েছেন। তারপরের কাজটি কিন্তু সম্পূর্ণ নিজস্ব। তিনি অবশ্যই আমার মতে যে কম্পিউটারের এক্সেল শিটে তিনি যে জায়গা থেকে টাকা পেয়েছেন, সোর্স অফ ইনকাম, কত টাকা পেয়েছেন, সেগুলোকে পরপর ভার্টিক্যালি তিনি লিখে নেবেন। তাহলে বোঝা যাবে বাড়ির হিসাবে যে কত টাকা তিনি পেয়েছেন। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে তো নোটিং থাকলোই, কিন্তু নিজের একটা হিসাব করতে হবে এক্সেল শিটে। এতে সুবিধা কি, তিনি যখন পরপর খরচা করবেন, মানে কোথায় কোথায় তিনি বিনিয়োগ করছেন, সেই জায়গাগুলোতে তিনি পরপর নোটিং করতে পারবেন। ফর এক্সাম্পল, তিনি হয়তো ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করছেন, তাহলে ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট নাম্বার, কার কার নামে এই ফিক্সড ডিপোজিটটি কেনা হলো সেটা, কত টাকা দিয়ে কেনা হলো, ডেট অফ ম্যাচুরিটি, কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ থেকে কেনা হলো, এইগুলো লিপিবদ্ধ করা যেতে পারে। রিটায়ারমেন্টের পরের কয়েকদিন আমার মতে যে একটু আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াই, পাড়ার ক্লাবে চলে যাই, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করি, এই কাজটি করা উচিত নয়। এই সময়ে তিনি যে টাকা কালেকশন করছেন, বিভিন্ন জায়গা থেকে টাকা পাচ্ছেন, সেগুলোকে নোটিং করার দিকে মনোযোগ দিতে হবে। তিনি যখনই বাইরে বেরোবেন, সেটা তিনি আত্মীয় স্বজনের বাড়িতেই যান বা তিনি পাড়ার বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করেন, দেখা যাবে তারা জিজ্ঞেস করবেন যে কত টাকা তিনি পেয়েছেন, কোথায় টাকা রাখছেন, এবং তখন কিন্তু বিভিন্ন অ্যাডভাইজার, এজেন্ট সবাই এসে উপস্থিত হবে এবং ওই ব্যক্তিকে কত সুবিধা দেওয়া যায়, কত কমিশন তিনি পেতে পারেন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে, এবং ওনার কী কী অসুবিধা হতে পারে ভবিষ্যতে, সবাই কিন্তু জ্ঞান বর্ষণ করবে। অতএব এই সময় পরিষ্কারভাবে মনোযোগ দিতে হবে
যে পুরো টাকা পার্কিং কোথায় নিবেশ করতে হবে এবং সেই ব্যাপারে একটা আলোচনা। এটা নয় যে তিনি ওই সময় বিনিয়োগ করলেন, তাকে ভাবতে হবে এবং এই চিন্তাভাবনাগুলো শেয়ার করতে হবে অর্ধাঙ্গিনীকে, মানে ওয়াইফকে। কারণ ওয়াইফ হচ্ছে তার লাইফ পার্টনার, শুধু নয়, তার জয়েন্ট অ্যাকাউন্টের দ্বিতীয় ব্যক্তি। এবং এক্ষেত্রে যখন তিনি ইনভেস্টমেন্ট করবেন, ওয়াইফকে সামনে রেখে কখনো বা ওয়াইফকে পিছনে রেখে, মানে স্পাউস, দুজনকে স্পাউস বলা হয়, স্বামী ওয়াইফের স্পাউস, ওয়াইফ স্বামীর স্পাউস, এই দুজনের নামই কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে। এই ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট করলেন ব্যাংকে, হয়তো মিউচুয়াল ফান্ডে, তা কিন্তু নয়। আমার মতে জয়েন্ট অ্যাকাউন্ট করা ভালো। নমিনি করলে সেই ক্ষেত্রে নমিনি হচ্ছে টাকার কাস্টোডিয়ান। জয়েন্ট অ্যাকাউন্ট করলে সুবিধা হচ্ছে যদি ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, দ্বিতীয় ব্যক্তি টাকা তুলতে পারবে এবং এই ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না টাকা তোলার ক্ষেত্রে। এবং প্রথম জনের মৃত্যু হলে সেকেন্ড জন তিনি কিন্তু এই যে টাকাটা জমা আছে সেই টাকাটা তিনি নিজে এনজয় করতে পারবেন, হিসাব রাখতে পারবেন এবং তখন তিনি আরেকজন নমিনি তৈরি করতে পারেন বা জয়েন্ট অ্যাকাউন্টও তৈরি করতে পারেন। তিনি যদি ছেলে মেয়ের সাথে ভালো সম্পর্ক থাকে এবং সেইভাবে বিশ্বাস করে থাকেন দ্বিতীয় ব্যক্তি যিনি বেঁচে থাকলেন, সেটাও করা যেতে পারে। যে কথাগুলো বললাম ভীষণ টাচি ম্যাটার, তাই না? রিটায়ারমেন্টের পরে অবসর জীবনে ভুলে যাওয়া এবং অসুস্থতা জীবনকে গ্রাস করে। তার ফলে এটিএম কার্ড নম্বর, তার পিন নম্বর, এটিএম কোন ব্যাংকের কোন ব্রাঞ্চের, এগুলো কিন্তু একটি খাতায় লিপিবদ্ধ করতে হবে। তার সাথে বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাপ যেটি রিটায়ারি ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেইগুলোর যে ইউজার আইডি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, এইগুলো কিন্তু লিপিবদ্ধ করে রাখতে হবে কোনো খাতায়। এবং এই ক্ষেত্রে তিনি একটু আগে যেটা বললাম যে কম্পিউটারের এক্সেল শিটও কিন্তু লিপিবদ্ধ করে রাখতে পারেন, তাতে হঠাৎ করে চোখে পড়বে। এবং তিনি যাকে খুব বিশ্বাস করেন তার কাছে কিন্তু এই ইনফরমেশনগুলো পৌঁছে দিতে হবে, তাকে জানাতে হবে, যাতে তিনি যদি ভুলে যান বা অসুস্থ হন কিংবা হয়তো এক্সপায়ারি হয়ে গেল এটিএম কার্ড কবে, এইগুলো কিন্তু যদি একটু ঘন ঘন নাড়াচাড়া করা হয় যে এই কার্ড নম্বর এগুলো যে খাতায় উনি লিখছেন বা যে এক্সেল শিট, তাহলে কিন্তু খুব সুবিধা হবে পরবর্তীকালে। আরেকটি বিষয়, চেঞ্জিং সোশ্যাল সিনারিও অনুসারে ওই ব্যক্তিকে অবশ্যই ডিজিটালি আপডেট হতে হবে। দরকার হলে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে হবে তিনি যদি সেই ক্ষেত্রে নিজেকে আপডেট না করতে পারেন। কারণ এখন কিন্তু প্রতিনিয়তই তার টাকা খোয়ানোর ব্যাপারটা আসতেই পারে। এই ক্ষেত্রে সাইবার ক্রাইম ব্যাপারটাকে মনে রাখতে হবে, কারণ অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে পারে যে আধার নাম্বার বলুন, প্যান নাম্বার বলুন, আপনার ব্যাংকের কেওয়াইসিকে রিনিউ করতে হবে। এই বিভিন্নভাবে কিন্তু সারাক্ষণ একটা উৎপাত থাকেই ফোনে। আরেকটি বিষয় হচ্ছে যে ইন্টারনেট ব্যাংকিং সম্বন্ধে আইডিয়া পেতে হবে। অপর একটি বিষয় হচ্ছে যে সমস্ত জায়গায়, মানে আমি ব্যাংকিং সেক্টরস বা ফিনান্সিয়াল সেক্টরসে বিনিয়োগের ক্ষেত্র হতে পারে বা বিভিন্ন জায়গায় হয়তো সেক্ষেত্রে লিঙ্ক রয়েছে, সে সকল ক্ষেত্রে কিন্তু সব জায়গায় একটি ফোন নাম্বার ইউজ করা উচিত হবে বলে আমি মনে করি না। এই ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতার মাধ্যমে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে গুগল পে, ফোনপে জন্য যে ফোন নাম্বারটা ইউজ করা আছে সেই ফোন নাম্বারটা অন্যান্য ফোন নাম্বার থেকে আলাদাভাবে অন্য একটি ফোন নাম্বার ইউজ করুন। তাতে দেখা যাবে যে ওই ফোন নাম্বারের সঙ্গে শুধু গুগল পে, ফোনপে যুক্ত হয়েছে। এইভাবে টাইম টু টাইম নিজেকে চেঞ্জ করতে হবে ডিজিটালি। এবং বর্তমানে যে চেঞ্জগুলো এসছে ফিনান্সিয়াল মার্কেটে বিভিন্নভাবে সাইবার ক্রাইম হচ্ছে, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসছে যে 3 থেকে 6 মাস চুপচাপ টাকাটা পার্কিং করার পর বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের ব্যাপারটা। এক্ষেত্রে অবশ্যই ধীরে ধীরে পা ফেলতে হবে এবং ইনকাম জেনারেটিং যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বিনিয়োগ করতে হবে। ব্যাংকে, পোস্ট অফিসে বিনিয়োগ করা যেতেই পারে, কিন্তু সেখানে দেখতে হবে যে ম্যাক্সিমাম ইন্টারেস্ট কোথায় পাওয়া যাচ্ছে। কারণ একটা বড় অসুবিধা হচ্ছে এই ট্রেডিশনাল জায়গাগুলোতে যে ফিক্সড ইনকাম পাওয়া যাবে, গ্যারান্টিড ইনকাম পাওয়া যাবে, কিন্তু ভবিষ্যতে টাকার দাম কমে যাওয়ায় ইনফ্লেশন নামক যে বস্তুটি রয়েছে সারা পৃথিবীতে, তাতে কিন্তু লোকসানের সম্মুখীন হতে পারে। সেই কারণে অবশ্যই অন্য জায়গাগুলো খুঁজতে হবে, যেই জায়গাগুলো অল্টারনেটিভ ইনকামের জায়গা, যেমন মিউচুয়াল ফান্ডের জায়গাটা রয়েছে। এখানে আবার কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু সারা বছর ধরে একরকম থাকে না,
শর্ট টার্মে লোকসান হতেই পারে। অতএব লং টার্মে কিন্তু টাকা রাখতে হবে, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের লাভ পাওয়া যেতে পারে। কোন কোন ফান্ড ভালো হবে সেই ক্ষেত্রে পাস্ট পারফরমেন্স দেখতে হবে, অভিজ্ঞ কোনো ব্যক্তির সাহায্য নিয়ে তবে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত। কারণ টাকা কমে গেলে এবং যদি এসডব্লিউপি স্কিমে টাকা রাখা হয় এবং এই ক্ষেত্রে হয়তো 6% 7% টাকা তোলা হচ্ছে, কিন্তু মিউচুয়াল ফান্ডের ওই স্কিমটির দাম কমে যাচ্ছে, ন্যাব কমে যাচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে যে মূল টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে মিউচুয়াল ফান্ডে। অতএব এই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ সেখানে রিটার্ন কিন্তু লং রানে অনেকটাই বেশি হয়। রিটায়ারমেন্টের পরে বড় সমস্যা হচ্ছে ইলনেস, অসুস্থতা। আর ভালো একটা দিক রয়েছে, সেটা হচ্ছে রিটায়ারমেন্টের আগে ওই ব্যক্তি তো কোনো সুযোগই পাননি ঘুরে বেড়ানোর, রিটায়ারমেন্টের পরে কিন্তু ট্র্যাভেল অ্যান্ড ট্যুরের জন্য তিনি অনেকটাই সময় পাবেন, সারা পৃথিবী জুড়ে তিনি ঘুরে বেড়াতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্টমেন্টের পর হাতে টাকা কিন্তু অনেক কমে যেতেই পারে। মান্থলি হয়তো তার পেনশন থাকতে পারে বা পেনশন তিনি নাও পেতে পারেন, কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে একসাথে এক লপ্তে অনেক টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু পেনশনটা থাকছে না। অতএব মান্থলি লিকুইডিটি অনেক ক্ষেত্রেই নাও থাকতে পারে, এবং অনেকে হয়তো এইচডব্লিউপি স্কিমের সাহায্য নিচ্ছেন লিকুইডিটির জন্য। এক্ষেত্রে আমি একটি সুন্দর ব্যবস্থার কথা বলছি, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, যে ব্যাংকে আপনি কিছু টাকা ফিক্সড ডিপোজিট রাখুন এবং তার থেকে আপনি একটা ক্রেডিট লিমিট তৈরি করুন। ফর এক্সাম্পল 5 লক্ষ টাকা ব্যাংকে রাখা হলো, 90% কিন্তু একটি ক্রেডিট লিমিট ব্যাংক তৈরি করে দেবে। এই ক্ষেত্রে 5 লক্ষ টাকা 90% হচ্ছে 4,50,000 টাকা। এই টাকাটা ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেখানে অন্য একটা অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটা সবসময় আপনার কাছে লিকুইডিটি হিসাবে থাকবে, এবং যে টাকাটুকু আপনি এনজয় করবেন, মানে ব্যবহার করবেন, এই যে 4.5 লাখ টাকার মধ্যে হয়তো আপনি 50,000 টাকা তুললেন কোনো কারণে আপনার দরকারে, তাহলে 50,000 টাকার উপর কিন্তু সেই ক্ষেত্রে ইন্টারেস্টটা দিতে হবে, লোন। এবং এই 50,000 টাকার ওপর যে ইন্টারেস্টটা হলো ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু আপনি যে ইন্টারেস্টটা পেতেন ফিক্সড ডিপোজিটটার জন্য সেই একই ইন্টারেস্ট হবে, 1% 2% কিন্তু বেশি হবে না। এটা বড় সুযোগ, এবং হাতের সামনে এই অ্যাকাউন্টটি থাকবে ওই অ্যাপের মধ্যেই। যখনই দরকার হবে ওই অ্যাপের ওই অ্যাকাউন্ট থেকে টাকাটি আপনি সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করুন, তারপরে আপনি চেকের মাধ্যমে বা এটিএমের মাধ্যমে টাকা তুলে নিতে পারেন। অতএব দরকারে এটা কিন্তু দারুণভাবে সাহায্য করে, মানে উইদিন 1 থেকে 2 মিনিটসের মধ্যে আপনি আপনার যে টাকা দরকার ইমার্জেন্সি পারপাস বা যে পারপাসে হোক না কেন, সেভাবে টাকা কিন্তু পেতে পারবেন। আপনারই টাকা আপনিই পাবেন, লিকুইডিটি রয়েছে, এবং যখন আপনি টাকা আপনার কাছে টাকা আসবে তখন আপনি এই লোনের টাকাটা শোধ করতে পারেন। যতটুকু টাকা শোধ করবেন তারপরে যেটুকু টাকা বাকি রয়ে গেল লোনের, তার উপরে ব্যাংক ইন্টারেস্ট চার্জ করবে। এটা একটা বিরাট সুযোগ হাতের সামনে লিকুইডিটি রাখার। রিটায়ারমেন্টের পর প্রাপ্ত অর্থকে কিভাবে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে সেই কাহিনী আমি শোনালাম। এটা মনে করুন আমার জীবনের কাহিনী। এই ক্ষেত্রে এটা আমার একটা অনেস্ট কনফেশন যে এইভাবে যদি বিভিন্ন জায়গায় টাকা রাখা যায় এবং টাইম টু টাইম যদি দেখা যায় যে যেখানে টাকা ইনভেস্ট করা হলো সেখানে ঠিক ভালো ফাংশন করছে না, সঙ্গে সঙ্গে সেখান থেকে টাকা তুলে একটা জায়গা পার্কিং করতে হবে, তারপর আবার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বারবার টাকা তোলা, বারবার টাকা রাখা শর্ট টার্মে কিন্তু এটা উচিত হবে না, যদি আপনি ব্যাংকের বাইরে টাকাটাকে রাখেন। এবং দেখতে হবে যে যে জায়গায় টাকা রাখছেন সেই কোম্পানিতে কোনো স্ক্যাম আছে কি না, এবং পাস্ট পারফরমেন্স সেই ক্ষেত্রে ভালো রয়েছে কি না, মার্কেট কেমন রয়েছে, এগুলো কিন্তু বুঝতে হবে। ফলে ধীরে ধীরে স্ট্যাগারিং ওয়েতে কিন্তু বিনিয়োগটা করতে হবে। হয়তো দেখা গেল যে হঠাৎ করে কোনো ফান্ড খুব ভালো বা কোনো একটা স্কিম ভালো এসছে, সবাই লাফাচ্ছে ওই স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য, তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হয় ইন ফিউচার। অতএব সেখানে বিনিয়োগ করা উচিত হয় বলে আমার মনে হয় না। ওয়েট করুন, ওয়েট অ্যান্ড সি, তারপর আপনি সেখানে ইনভেস্ট করুন। এইভাবেই এগোতে হবে। দু একটা ভুলচুকো তো হবেই, হয়ে যাক, তাতে কি, কিন্তু দেখতে হবে যে সেগুলো যাতে আমার অর্থের হানি না ঘটায়। আজ ভিডিওটা কেমন লাগলো আমাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।
আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু এক দিনের মধ্যে আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।